শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চাই এর আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন যুগের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। এই ঘটনা বাংলাদেশের মানুষের মনে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন জাগিয়েছে, এমন একটি বাংলাদেশ যেখানে প্রতিটি খাতে অগ্রগতি ও অন্তর্ভুক্তি নিশ্চিত হবে। এই রূপান্তরের পটভূমিতে স্বাস্থ্য খাত ও এর সাথে যুক্ত পেশাজীবী বিশেষত চিকিৎসকদের ভূমিকা নতুনভাবে পর্যালোচনার দাবি রাখে। একটি মৌলিক প্রশ্ন বারবার উঠে এসেছে, যারা মানুষের জীবন রক্ষার গুরু দায়িত্ব পালন করেন সেই চিকিৎসকরা কি তাদের পেশার মর্যাদা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অক্ষুণ্ণ রাখতে পারছেন, নাকি রাজনীতিতে নিজেদের প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ করে তোলার জন্য মূল দায়িত্বকে অগ্রগণ্য বিবেচনা না করে দলীয় আনুগত্য প্রমাণে ব্যস্ত থাকছেন? কারণ বিগত সময়ে আমরা নানা ধরনের দুর্নীতি এবং অপকর্মের খবর শুনেছি, যেগুলো আসলে দলীয় এবং রাজনৈতিক ছত্রছায়ার তলে থেকেই হয়েছে। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় দলীয় রাজনীতিতে চিকিৎসা পেশা। দর্শকের বিষয়ে কথা বলার জন্য আজকে দুজন অতিথি উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে। সাথে রয়েছেন ডাক্তার মোহাম্মদ আব্দুস সেলিম, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড্যাব, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমি মনে হয় যিনি ফিজিশিয়ান রয়েছেন ডাক্তার, তাকে দিয়েই বরঞ্চ শুরু করি। স্যার, রাজনীতিতে ডাক্তারি পেশা, এটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। এবং আমরা বিবিসির একটি তথ্য অনুযায়ী জনগণ আসলে চান না যে ডাক্তাররা রাজনীতিতে সরাসরি যুক্ত থাকুক। আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে ডাক্তারদের সরাসরি রাজনীতিতে যুক্ত হওয়া বিভিন্ন দলীয় পরিচয়ে, সেটি আসলে বাংলাদেশে কবে থেকে শুরু হলো, এবং এই যে ভীতি যে রাজনৈতিক পরিচয়ে তারা আসলে ডাক্তারের পরিচয়কে ছাপিয়ে যাবে কিনা, সেই সংস্কৃতি আমাদের বাংলাদেশে কবে থেকে এসেছে? আমাদের প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বা বিএমএ যাকে বলা হয়। এটা সারা দেশেই কিন্তু আমাদের হাজার হাজার মেম্বার আছে। এটা তো এর জন্ম আসলে পাকিস্তান আমল থেকেই। তখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুটো ভাগে বিভক্ত ছিল, এবং বাংলাদেশে ছিল এই বাংলাদেশ, বর্তমানে যে বাংলাদেশ, এখানে ছিল পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশন। তো তখন থেকেই পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশনের ওই সময় থেকেই এটার মূল নেতৃত্বে ছিলেন বাম সংগঠনের নেতৃবৃন্দ, যারা চিকিৎসক ছিলেন, আর সঙ্গে ছিল আওয়ামী লীগ বা এই জাতীয় যারা ছিলেন তারা। তখন তো বিএনপির জন্ম হয়নি, তো ওই তখন থেকে এটা চলে এসছে, এবং পরবর্তীতে বাংলাদেশ হওয়ার পরে এটা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন হয়েছে। তো এই বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনে এসেও দেখা গেল যে ওই ধারাটাই অব্যাহত রয়েছে, যে ওই বামরা, কমিউনিস্টরা এবং আওয়ামী লীগ এর নেতৃত্ব দিচ্ছে, এবং দেখা যেত মেম্বারও করা হতো বেছে বেছে তাদেরকেই, যারা ওই ঘরানার লোক। এটা চলল 1988 সাল পর্যন্ত। তার মানে স্বাধীনতার প্রায় 18 বছর এভাবে চলেছে। এর পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি হয়েছে 1978-79। তো এই সময় থেকেও ডাক্তারদের মধ্যেও ওই ছাত্র দল এটা চলে এসছে, যারা জিয়ার আদর্শকে ভালোবাসত, পছন্দ করত, তারা ওই ছাত্র দলের সঙ্গে সম্পৃক্ত হল। আমরা যখন 88-তে এসে দেখলাম যে এখন প্রায় আমাদের সদস্য সংখ্যা, যদি তখন আমাদের পুরানো 8টা মেডিকেল কলেজ ছিল, এখন এত মেডিকেল কলেজ তখন ছিল না। ওই 8টা মেডিকেল কলেজ আমরা হিসাব করে দেখলাম যে প্রতি বছর যদি পার ইয়ার যদি 50 জন করে ডক্টর বেরোয় যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, তাহলে আমরা এখন এটা যদি বিএমএতে আমরা কম্পিট করতে পারি। এই হিসাব থেকেই আমরা চিন্তা ভাবনা করতে থাকলাম, এবং 89-এ আমরা এই ড্যাব তৈরি করলাম, এবং আমরা 91 সালে বিএমএতে নির্বাচনে অংশগ্রহণ করলাম, এবং একটা আসন ছাড়া সবগুলি আসনে আমরা জয়লাভ করলাম। অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ স্যার, আপনার কাছে জানতে চাচ্ছি,
ডাক্তার পেশাটা তো আসলে মানে আমি কি বলবো একেবারে অন্যরকম আমাদের সাধারণ মানুষ থেকে, মানে কোনো মানুষ এমন নেই মনে হয় যার আসলে ডক্টরের কাছে প্রয়োজন জীবনে কখনো পড়েনি। পুলিশ ডাক্তার এক্স্যাক্টলি, এবং তাকে তো মানে স্রষ্টার একটা হ্যান্ড হিসেবে মানুষ বিবেচনা করে। সেই মানুষ আসলে রাজনৈতিক পরিচয়ে গেলে তিনি তার পেশাগত জায়গায় কতটা প্রাধান্য দিতে পারেন শুধুমাত্র মানবতার সেবাকে, আপনার কি মনে হয়? দেখুন, আমাদের কনটেক্সটে যেভাবে রাজনীতিটা হয় সেটার সাথে অনেক কিছু লিঙ্কড। আমাদের পোস্টিং, ট্রান্সফারটা, প্রমোশনটা, কোনো কমিটিতে রাখা, নানা কিছু যখন আসে তখন যদি রাজনৈতিক এই ধরনের একটা লেজুর ভিত্তিকতা থাকে তাহলে সঙ্গত কারণেই ওই জায়গাগুলোতে কিন্তু এর প্রভাব পড়বে। আপনাকে কোথাও একটা সিলেকশন বোর্ডে রাখা হলো, লেজুর ভিত্তিকতা আছে, আপনার লেজুর ভিত্তিক মানসিকতা সম্পন্ন তাকেই রাখবেন। কোনো জায়গায় পোস্টিং, সেখানে সেটাই করবেন, ট্রান্সফার সেটাই করবেন, প্রমোশন সেটাই করবেন, যেটা আমরা কিন্তু সে দেখে আসছি। গত আমলেও দেখছি, তার আগে হয়তো কম ছিল, কিন্তু গত আমলেতে 15 বছর আমরা দেখেছি। বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির কথা যদি চিন্তা করেন, এটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সেখানে ধরেন যে ভিন্ন মতাবলম্বী যারা ছিল তারা অনেকে চাকরি ছাড়তে হয়েছে, কাজ করতে পারে না, এরকমও আমরা দেখেছি, তাই না? কিন্তু এই পেশাটা তো সেরকম হওয়ার কথা না। এই পেশাটা আপনি যেটা শুরু করলেন যে স্রষ্টার হ্যান্ড বলা চলে, কারণ যেখানে জীবনে শুরু হয় এবং যেখানে আমরা এক্সপেক্ট করি সেখানে আমাদের আত্মীয় স্বজন এবং আমরা মারা যাব, তাই না? ট্রিটমেন্টের অধীনে থেকে মারা যাব। সেই জায়গাটা যদি এবং সেখানকার যারা মেইন পরিচালনাকারী, দ্যাট মিনস ডাক্তার বা অন্যান্য প্রফেশনাল, তারা যদি রাজনীতিতে জড়িত হয় তাহলে সেটার থেকে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। যেটা আমরা জুলাই আন্দোলনে দেখেছি যে যারা আহত হয়েছে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হয়নি বা ট্রিটমেন্ট থেকে বাধা রাখার জন্য প্রচেষ্টা, নানা রকমের প্রচেষ্টা আছে। তাহলে রাজনৈতিক লেজুর ভিত্তির কথা থাকলে কিন্তু এই বিষয়টা ঘটবে, এটা কিন্তু এখান থেকে পরিত্রাণ পাওয়ার সুযোগ নাই। এক্স্যাক্টলি। ডাক্তার আব্দুস সেলিম, নিশ্চয় আপনিও এরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যখন দলীয় পরিচয়ের কারণে যোগ্য মানুষকে আসলে যোগ্য জায়গা থেকে দূরে রাখা হয়েছে। তিনি হয়তো ওই অ্যাসোসিয়েশনের লিড দেওয়ার মতো যোগ্যতা রাখেন, সংগঠক তিনি ভালো, কিংবা চিকিৎসা ক্ষেত্রে তিনি হয়তো আরো বেশি নতুন পথ উন্মোচন করতে পারবেন, কিন্তু দলীয় পরিচয় যোগ্য মানুষ যোগ্য জায়গায় যায়নি। সেইটিকে আসলে আমাদের দেশের চিকিৎসা খাতকে আসলে আরো পিছিয়ে নিয়ে যায় না? আপনার কি মনে হয়? ডেফিনেটলি। এটা কারণ এই যে উনি যেটা বললেন যে গত 15 বছর বিশেষ করে এটা ব্যাপকভাবে হয়েছে। যেমন যে পিজি হাসপাতালের কথা বললেন, পিজি হাসপাতাল থেকে অনেকের চাকরিচ্যুত করা হয়েছে, অনেককে প্রমোশন দেয়া হয়নি, দিনের প্রমোশন দেওয়া হয়নি এই 15, 16, 17 বছর। সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যারা মেডিকেল অফিসার ছিল, স্পেশালাইজড করা, MS MD করা, সেসব ডাক্তারদেরকে ওই মেডিকেল অফিসার হিসেবে রেখে দেওয়া হয়েছে। অথচ একই সময়ে ওই কোর্সে ঢুকে, MD বা MS কোর্সে ঢুকে পাশ করে হেড অফ দি ডিপার্টমেন্ট হয়ে পর্যন্ত তারা চলে গেছে। তো এইভাবে মানে আপনার, আমি বলতে পারি যে আপনার ওয়ান অফ দি বেস্ট কার্ডিয়াক সার্জন, ওপেন হার্ট সার্জন, তাকে এই সোহরাওয়ার্দীর থেকে ওই 2009 সালে বা 8 সালে তাকে চিটাগাঙে পাঠানো হলো। তো এই ধরনের বহু প্রত্যেকটা ইনস্টিটিউটে একই ঘটনাই ঘটেছে। তাহলে কি আপনার মনে হয় না যে দলীয় রাজনীতি আসলে নিষিদ্ধই করা দরকার এক প্রকার? না, দলীয় রাজনীতি নিষিদ্ধ করা এক ব্যাপারে একটা আলোচনার বিষয় অবশ্যই, কিন্তু আমি এক সময় এক দল থাকবে, সেটাই স্বাভাবিক, এক পক্ষ বিপক্ষে থাকবে, সেটাও স্বাভাবিক। এখানে একটা আমার কথা আছে, সেটা কথাটা হলো যে আপনার যখন মাছের মাথায় যখন পচন ধরে তখন কিন্তু আস্তে আস্তে তার সারা শরীরই পচে যায়। তো আমাদের গত 15 বছর কিন্তু যে কাজটা হয়েছে, এই যে আপনার স্বজনপ্রীতি বা এই আমার লোক তোমার লোক, স্বাধীনতার পক্ষের লোক, এইটা করে আসলে এই কাজগুলি করা হয়েছে এবং এটার সুযোগ কিন্তু রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে করে দেওয়া হয়েছে। কারণ তারা এতটাই প্রভাবশালী ছিল যে তারা যা
ওনার কাছ থেকে একজনের কাছ থেকে পারমিশন নিলে উনি যা খুশি তাই করতে পারতেন। তো এটা ঘটেছে এই সময়টাতে কিন্তু ব্যাপকভাবে হয়েছে। কিন্তু আপনি যদি এর আগে যদি খেয়াল করেন, আপনার জিয়া রহমানের শাসনামল যদি চিন্তা করেন, বা এরশাদের শাসনামল যদি চিন্তা করেন, বা এরপরের বিএনপি শাসনামল যদি, এত ব্যাপক কিন্তু এই জিনিসগুলো ইভেন গত আওয়ামী লীগের আমলেও এতটা ছিল না। কখন ছিল তাহলে? এই যে গত 15 বছর যখন স্বৈরাচারী হয়ে উঠল একটা দল, তখন থেকেই এটা ব্যাপকভাবে। উনি মিন করেছেন 96-এর যে আওয়ামী লীগ গভর্নমেন্ট আসছিল সেই সময় এতটা ছিল। ওকে, সো প্রফেসর ডক্টর সৈয়দ, আপনার কি মনে হয় যখন আমি জানবো যে আমি একটি দল এবং তিনি আরেকটি দলের তকমা লাগানো, একটা হচ্ছে যে আমি ধারণা করছি বা তাকে ট্যাগ দিচ্ছি যে উনি আসলে ওই মতাদর্শের, আর একটা হচ্ছে আমি ওই দলটা সরাসরি করি, সেই জায়গায় কি মানে এই পক্ষপাত দুষ্টতা বা আলাদা করে রাখা, আদারনেস করা, সেটা খুব স্বাভাবিকভাবেই আসে না দলীয় রাজনীতিতে যখন ডক্টররা যুক্ত থাকবেন? দেখুন, দলীয় রাজনীতি এবং সেই দল যদি ক্ষমতায় থাকে, দ্যাট মিন সাপোজ গত আমলে আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় ছিল এবং তাদের যে দলীয় যে ছিল সেটা হলো সচিব, সে তারা যখন ক্ষমতায় থাকবে তখন তো তারা চাইবে, যারা রাষ্ট্র পরিচালনায় তারা চাইবে যে তাদের লোকজনগুলো প্রমোট হোক, কারণ এই সংগঠনটা তো তাদেরকে ক্ষমতায় আনা, ক্ষমতায় রাখা, ক্ষমতায় টিকে থাকার জন্য সর্বক্ষণ কাজ করছে, তাহলে সেটা সঙ্গত কারণেই সেটা হবে। কিন্তু আপনি একটু দেখেন তো, পৃথিবীর কোনো দেশে মেডিকেল সায়েন্স তো শুধু বাংলাদেশের জন্য না, আমরা ইন্ডিয়ার দিকেও যদি তাকাই বা উপমহাদেশে তাকাই, সেখানে ডাক্তাররা হোক বা শিক্ষকরা হোক বা আমলারা হোক বা যে কেউ হোক, যারা সরকারি চাকরিজীবীতে আছে, তারা কেউ এইভাবে লেজুর ভিত্তিক দলীয় রাজনীতির সাথে যুক্ত কি না? আমার মনে হয় যে কেউ না, কারণ সেখানে তারা এইটাকে কঠোরভাবে সেটা করেছে। কিন্তু বাংলাদেশে ওই যে উনি যেটা বললেন যে ঐতিহাসিকভাবে এটা হয়ে আসছে, ড্যাব হলো, তারপরে সাসিব হলো, যেটা সেলিম ভাই বললেন যে শুরুতে এই বিএমএ যেটা ছিল সেটাতে এক ধরনের রাজনৈতিক মতাবলম্বী বা বিশ্বাসী যারা, তাদের প্রাধান্য ছিল, সেটাকে ট্যাকেল দেওয়ার জন্য একটা রাজনৈতিক বলে একটা সংগঠন করা হলো, মানে ইউনাইটেড হওয়ার জন্য যাতে আমরা ট্যাকেল দিতে পারি, সেরকম করা হলো। পরে সচিব হলো এবং এইটা যেটা হয়ে গেছে সেটা হলো পরে এনডিএফ হলো। এখন আমরা 5 তারিখের পরে কি দেখলাম? 5 তারিখের পরে আগে যে যারা প্রশাসনে ছিল বা বিভিন্ন ভালো পজিশনগুলোতে ছিল, তারা সবাই কিন্তু দলীয় ওই বলাই ছিল এবং দলীয় পজিশনগুলো হোল্ড করত এবং দলীয় যে মতামত সেটাকে কিন্তু ধারণ করত। আমরা কিন্তু তারপরেও যেটা দেখলাম যে চেঞ্জগুলো হলো, সেটাও তো দলীয় ওই মতাবলম্বী যারা নেতৃত্ব দিত তাদেরকেই আনা হয়েছে। তার মানে এই কালচার এটা এখনো বাংলাদেশের একটা কালচারাল বিষয় হয়ে গেছে। যে আমাদের কি মনে হয় যে দলীয় রাজনীতি মানে বৈধ থাকা অবস্থায় কখনো রাজনৈতিক প্রভাব মুক্ত স্বাস্থ্য খাত হতে পারবে? এটা কঠিন। কারণ হচ্ছে যে যখন দলীয় একটা লেজুর ভিত্তিক দলীয় সংগঠন থাকবে, সেটা ডাক্তার হোক, শিক্ষক হোক বা যে কোনো প্রফেশনাল হোক, এবং সেই দলীয় গভর্নমেন্ট যখন তাদের পক্ষে সরকার যখন ক্ষমতায় আসবে, এটা ডিফিকাল্ট যে তাদেরকে তারা সেখানে সুযোগ সুবিধা পাবে না বা সুযোগ সুবিধা দেওয়া হবে না। এই জায়গায় কিন্তু মানে কমপ্লিটলি এটা অসম্ভব পর্যায়ের একটা বিষয়। স্যার, আপনার কাছেও একটুখানি জানতে চাই। এটা আসলে উনি যেটা বলেছেন আমি এটার সঙ্গে একটু দ্বিমত করছি। সেটা হচ্ছে যে যদি আপনার দলীয় সিদ্ধান্ত থাকে যে না, আমি হেলথ সেক্টরের উপরে আমি এই ব্যাপারে আমি কোনো কথা বলবো না, যারা এর নেতৃত্বে আছে তারা যে সুপারিশ করবে আমরা সেইভাবে এটা করব, এই ধরনের একটা নীতিগত সিদ্ধান্ত যদি থাকে, আমার মনে হয় না যে রাজনীতি থাকলেও সেটা বায়াসড হবে এইভাবে, যেভাবে গত 15 বছর হয়ে এসছে। এটা নাও হতে পারে। আচ্ছা, লেটস থিঙ্ক যে এখানে রাজনীতি, দলীয় রাজনীতি যেটা সরাসরি, সেটি থাকার সুবিধা অসুবিধা এবং না থাকার সুবিধা অসুবিধা আপনি কি মনে করেন? না, আমি তো বললাম এর আগে, প্রথমেই যেটা আপনি জিজ্ঞেস করেছেন, যে এটা মানে পাকিস্তান আমল থেকে বিএমএ দখল করে রেখেছিল একটা গোষ্ঠী, এরপরে কিন্তু সেটা তো খুব একটা পজিটিভ ছিল না, আপনি নিজেই বলছিলেন। হ্যাঁ, পজিটিভ থাকবে কি করে? আপনার যদি একটা মেডিকেল কলেজে যদি চিকিৎসক থাকেন 500, সেখানে মেম্বার করা হতো হাতে গোনা 4-5 জন বা 10 জনকে, বেশি বেশি। তো সেটা এক জিনিস, এটার কথা এক জিনিস। কিন্তু আমি যেটা মনে করি যে একটা সরকার যদি সঠিক সিদ্ধান্তে থাকে এবং এটা যদি ফলো করে যে না, আমি এই ব্যাপারে হস্তক্ষেপ করব না, এবং
আমরা এর উদাহরণ কিন্তু আছে কিন্তু এই দেশে। আমরা বিএনপির বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি প্রায় 1.5 মাস 1994 সালে। তখন প্রফেসর এম এ মাজেদ সাহেব তখন বিএমএর প্রেসিডেন্ট ছিলেন। আমরা বিভিন্ন দাবিতে প্রায় 1.5 মাস আন্দোলন করেছিলাম। ইভেন আমরা শাটডাউন করে দিয়েছিলাম মেডিকেল কলেজ সব বাংলাদেশের, সেটাও আমরা করেছি দলে আমাদের পেশার স্বার্থে, জনগণের চিকিৎসার স্বার্থে। সেটা আমরা করেছি, করা যায়, সম্ভব, এটা এখনও করা যাবে যদি সেইভাবে সেই মানসিকতা থাকে। ওকে, কিন্তু বিগত 15-16 বছরে কি ডাক্তারদের স্বার্থ রক্ষার জন্য এই সংগঠনগুলো কাজ করতে পেরেছে? না, সচিব ছাড়া এখানে আর কেউ কোনো কাজ করতে পারেনি। আমরা ছিলাম, বাট ওইভাবে কোনো কাজ যে করতে পেরেছি তার মধ্যেও আমি যেটা বলতে পারি যে খুব ইম্পর্টেন্ট, যে আমাদের ড্যাবের কিন্তু 19 সালে একটা নির্বাচন হয়। সেই নির্বাচনে কিন্তু আমরা নির্বাচিত হয়ে আসি ডাক্তারদের ভোটে। তারপর থেকে আমাদের ড্যাবেরই ডাক্তার, ড্যাবেরই সদস্য সারা বাংলাদেশে আছে। তো না, আপনারা কোন দলের থেকে কোন দল আসলে জিতেন তখন? তখন 2টা গ্রুপ ছিল এখানে, 2টা গ্রুপে ইলেকশন হয়েছিল, মানে 2টা প্যানেল ছিল। সোজাসুজি কথা, রাজনৈতিক দর্শন কি তাদের? না, দর্শন একই। ওকে, দর্শন একই, কিন্তু বিভক্তি ছিল আর কি, ব্যক্তিগত পর্যায়েও হতে পারে সেটা। তো সেটা সেই হিসাবে আমরা ইলেকশন করে আমরা সেবার জিতে আসলাম। জিতে আসার পরে আমরা তখন তার পরপরই আপনার করোনা শুরু হয়ে গেল। আমরা কিন্তু এই করোনার সময় মানে বিরামহীনভাবে দিন রাত আমরা সার্ভিস দিয়েছি। হ্যাঁ, তারপরে এই করোনা গেল, ডেঙ্গু আসলো, সেই সময় আমরা এগুলি করেছি। বিভিন্ন সময় আমরা এভাবেই কাজ করে গেছি, বিভিন্ন দুর্যোগে, বন্যা, এটা সেটা, এগুলিতে আমরা কাজ করেছি। দাগ খেলার মাঠ থেকে আসুক বা স্কুল থেকে, অফিস থেকে আসুক বা বাজার থেকে, কিন্তু দাগ ময়লার ভয় এখন আর নয়। তাই যে কোনো রকম দাগ ময়লাকে দাও ফার্স্ট ওয়াশের লাস্ট ওয়ার্নিং। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার, যার এনজাইম সমৃদ্ধ মাল্টি বুস্টার মুহূর্তেই যে কোনো রকম দাগকে দূর করে এবং এর কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতো ঝকঝকে। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। একটা ঐক্যের জায়গা তো আমার থাকতে হবে, যে আমার রোগী, আমার পেশার জায়গায় আমার কোনো ধরনের মানে রাজনৈতিক ইনফ্লুয়েন্স আমাকে বায়াস করতে পারবে না। সেই জায়গায় আসলে মানে কি এই ঐক্যটা আনতে পারে? এটা একজন ডাক্তারের কাছে যখন একজন রোগী যায়, তখন কিন্তু ও চিন্তা করে না যে আওয়ামী লীগ না বিএনপি, না, দ্যাটস অ্যানাদার থিং। কিন্তু আমরা বলছি, এমনটা বলছিলাম জুলাই আগস্টে কিন্তু চিকিৎসা না দেওয়ার কথা বলা হয়েছে। সেটা হয়েছে, সেটা তো হয়েছে, এই ফ্যাসিবাদী সরকার করেছে। বাংলাদেশের যে বয়স 53 বছর হলো, এই 53 বছরে তো এই 15 বছর বাদে এই ধরনের ঘটনা আর কখনো ঘটেনি, যে একজনকে তার চিকিৎসা নিতে বাধা দেওয়া হচ্ছে। এই দেশে এরকম ইতিহাস তো আর নেই। ওকে স্যার, আপনার কাছে আমি একটুখানি জানতে চাই যে আমরা তো জানলাম যে শুরু থেকেই একটা দলীয় ব্যাপার ছিল এই সংগঠনগুলোতে, এবং তার যে খুব পজিটিভ জায়গা, মানে কারোর জন্য কখনো কখনো সেটা সুফল বয়ে এনেছে, তারা প্রমোশন পেয়েছেন, তারা সুবিধা পেয়েছেন, আবার তারাই একসময় গিয়ে নির্যাতিত হয়েছেন। রোগীরাও যেহেতু চায় না, একটা তথ্য অনুযায়ী যেটা আমি বলছিলাম, বিবিসির তথ্য বলছে যে ডাক্তার সরাসরি রাজনীতি করুক, সেটা রোগীরা চায় না। ডাক্তারদেরও মানে খুব একটা লাভ সব সময় তাদের স্বার্থ রক্ষা হচ্ছে সেরকমও না। তাহলে যদি দলীয় রাজনীতি তাদের নিষিদ্ধ করা হয়, সেটা তো ক্ষতি কি? দলীয় রাজনীতি কিন্তু নিষিদ্ধ আছে, দ্যাট মিন্স ডাক্তারদের আমাদের, হ্যাঁ, আমি সরকারি ডাক্তারদের কথা বলছি। সরকারি 1979 সালের কর্মচারী অর্ডিন্যান্স একটা আছে, সরকারি কর্মচারী অর্ডিন্যান্স, সেখানে কিন্তু বলা আছে যে এই যে যারা সরকারি চাকরিতে থাকবে তারা কেউ দলীয় রাজনীতি করতে পারবে না, এটা কিন্তু আছে। এবং ওটা দলের রাজনীতি, কিন্তু পেশাজীবী রাজনীতি করতে পারবে না, এটা কিন্তু নেই। আচ্ছা, এবং আমাদের যে সংবিধান সংস্কার, আমাদের যে স্বাস্থ্য সংস্কার কমিশন, তারা কিন্তু ওটার কথা বলেছে যে কারণ এই সংস্কার করতে গেলে এই লেজুর ভিত্তিক রাজনীতির কথা বন্ধ, রাজনৈতিক সচেতন হওয়া যাবে। কারণ জনগণ হিসেবে আমি তো যাকে খুশি তাকে ভোট দেবো, আমার যা পছন্দ সেটা করা যাবে। কিন্তু এই লেজুর ভিত্তিকতা করে যে এইরকম ধরেন যে আওয়ামীপন্থী বা বিএনপিপন্থী বা জামাতপন্থী এই রকমের যে বিষয়টা, সেটা যেন সেখানে ঠাঁই না পায়, সেরকম কথাবার্তা আলোচিত হয়েছে আর কি। কারণ এটা স্বার্থের বিষয়, যে আমি যখন একটা রাজনৈতিক দলের সাথে আমি যদি বিলং করি, আমি অ্যাটাচ থাকি, তাহলে হচ্ছে যে
আমার সরকার, আমার দলীয় সরকার যদি ক্ষমতায় থাকে, তাহলে আমি সেখান থেকে এই যে সুবিধাগুলোর কথা বলা হলো, পোস্টিং, ট্রান্সফার, যেটা প্রমোশন, এগুলো আমি আদায় করে নেওয়ার চেষ্টা করব। এবং সেটা করতে গিয়ে তখন যোগ্য মানুষকে তার যোগ্য জায়গায় বসানো যাচ্ছে না, রাইট জায়গায় বসানো যাচ্ছে। এটা আমরা দেখছি যে গত 15-20 বছরে তো আমরা এটা চলছি, এবং এখনও কিন্তু সেটা থেমে নাই। পরিবর্তনের পরেও কিন্তু আমরা তাই দেখতেছি আর কি। এবং ভবিষ্যতে কি হবে সেটা, ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যৎ বলবে। এখন কোয়েশ্চেন হতে পারে যে গত 15 বছরে তো আমরা নির্যাতনের শিকার হয়েছি, আমাদের ভালো জায়গায় পোস্টিং ছিল না, আমাদের রেখে দেওয়া হয়েছিল, গিভেন অল দিস কোয়ালিফিকেশন, আমরা প্রমোশন পাইনি, সেগুলো তো হয়েছে। সেজন্য বলছি এটা একটা কালচার হয়ে উঠছে। তাহলে এখন আমরা সেই সুবিধাটা নিব না কেন? হ্যাঁ, সেটা নিচ্ছে, সেটা তো ঠিক আছে, কিন্তু আমরা এখন আলোচনা করছি যেটা এই গিভেন অল দিস, এটা কোনোটাই ভালো না। আলটিমেটলি দিন শেষে আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে ডাক্তার কমিউনিটি বেশি ঠকছে। আমি প্রফেশনাল কমিউনিটি হিসাবে বলবো ডাক্তার কমিউনিটি বেশি ঠকছে, কারণ তারা মানুষের কাছে, সমাজের কাছে তারা বেশি নেগলেক্টেড হয়ে যাচ্ছে বিকজ অফ দিস, এই দলীয় রাজনীতির জন্য। রোগীরা তো ঠকছে, কারণ রোগীরা আস্থা হারিয়ে দেশের বাইরে চলে যাচ্ছে, সেটাগুলো তো আমরা জানি। কিন্তু ডাক্তার কমিউনিটি আরও বেশি ঠকছে এই রাজনীতি করতে গিয়ে। সেম অ্যাজ আমার শিক্ষক কমিউনিটি এই লাল, গোলাপ, সাদা এগুলো করতে গিয়ে সবচেয়ে বেশি ঠকছে। যে এটা যদি না থাকতো তাহলে ইউনিভার্সিটির ভিসি তো একজন হবে, যে দলীয় বলয় থেকে না হয়ে এটা যোগ্যতার ভিত্তিতে হবে। এখানে মেডিকেল কলেজের প্রিন্সিপাল, এখানে ডিজি অফিসের ডিজি একজন তো হবে, কিন্তু সেটা মেরিট ভিত্তিতে হলে সেখানে শৃঙ্খলা থাকতো, এবং সেটা হলো। কিন্তু আমাদের এখন অনেক ডিপ রুটেড প্রবলেম এটা। তো এখন একদিনে হয়তো এই প্রবলেমের সমাধান হবে না, বাট আমাদের সংলাপটা শুরু করতে হবে, আলোচনাটা শুরু করতে হবে যে আমরা এখান থেকে কিভাবে মুক্তি পেতে পারি। এক্স্যাক্টলি। এখন যে কাজগুলি হচ্ছে মিনিস্ট্রিতে বা ডিজিতে, অ্যাকচুয়ালি যারা এতদিন, আমি একটু আগেও বলেছি যে যারা ডিপ্রাইভড হয়েছে, যেমন 15 বছর বা 18 বছর আগে যে মেডিকেল অফিসার ছিল, এখনও সে মেডিকেল অফিসার। এটা তো তার প্রাপ্য যে সে তার সমসাময়িক আরেকজন যে সুবিধাগুলি পেয়েছে সেটা সে পাবে, সেগুলি করা হচ্ছে। স্যার, আপনার কাছে শেষ প্রশ্ন, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, যে মানে ডাক্তারদের স্বার্থ রক্ষার ব্যাপারটি এখন আসলে আমরা বলতে চাই, কারণ তাদের স্বার্থ রক্ষা না হলে তারা কিভাবে আসলে সেবা দিতে পারবেন? তারা শুধুমাত্র দিতেই থাকবেন, আমরা তাদেরকে দোষারোপ করতেই থাকবো, বা কেন তুমি আরো দিচ্ছ না, এটা তো হতে পারে না। আসলে এই সংস্কারের সময়ে ডাক্তারদের স্বার্থ রক্ষার জন্য আপনার কি মনে হয় যে কি কি পদক্ষেপ আসলে নেওয়া দরকার? আসলে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। নীতি যদি করতে হয় তাহলে আপনাকে প্রথমেই চিন্তা করতে হবে যে এই দেশের যে জনসংখ্যা এবং সেই তুলনায় যে স্বাস্থ্যের যে বাজেট খুবই অপ্রতুল। এই জনসংখ্যাকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য যে অর্থ বরাদ্দ হওয়া উচিত তার অনেক কম এখানে বরাদ্দ হয়। মানে ইন্ডিয়া বা পাকিস্তানেও যদি আপনি চিন্তা করেন, আমাদের চেয়ে অনেক বেশি আছে। তো সেই প্রথম কথা হচ্ছে যে সেই আর্থিক দিকটা চিন্তা করতে হবে প্রথমে। প্লাস এই যে আমাদের কিন্তু নিয়ম কানুন সবই আছে। তুমি বললেন যে একজন ডিজি এসে গেল, একজন চলে গেল, একজন এসে গেল, এত সোজা না ব্যাপারটা। ওনার সে কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলি ফুলফিল করতে পারলেই সে ওই জায়গায় আসতে পারে, এছাড়া আসতে পারবে না। তো এই ধরনের নীতিগত সিদ্ধান্তগুলি আমার মনে হয় যেগুলি আছে এগুলি যদি এক্সিকিউট করা হয়, প্লাস সময়ের তাগিদে যদি নতুন কোনো সিদ্ধান্ত নিতে হয় সেটা নেবে। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। যে মানুষেরা আমাদের সুস্থ থাকার জন্য কাজ করেছেন, তারা যেন তাদের কাজ করার সঠিক পরিবেশটি পান, এবং কোনো ধরনের প্রভাব, সেটা রাজনৈতিক হোক কিংবা অন্য যে কোনো প্রভাব, যেন তাদের কাজের ক্ষেত্রে বাধা হয় না। তারা কোনো গোষ্ঠীর জন্য, কোনো একটি গোষ্ঠী কোনো একটা সময় সুবিধা প্রাপ্ত হবেন, আবার তারা ডিপ্রাইভ হবেন, সেটি আমরা চাই না। আসলে আমরা চাই যে জনগণ তার অধিকার স্বাস্থ্যসেবাটি পাবে, এবং যারা সেই সেবাটি দেবেন তারাও তাদের অধিকার এবং সেই পরিবেশটি পাবেন, মর্যাদাটি পাবেন। এই প্রত্যাশায় শেষ করছে আজকের আয়োজন। আবার দেখা হবে, আবার কথা হবে।